আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। I begin in the name of Allah, the most gracious and the most merciful. সবাইকে আজকের ক্লাসে সুস্বাগত। ঠিক আছে, যাই হোক, আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করব আমাদের সিলেবাস ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শেষ হয়ে গেছে, যার ফলে এখন যেটা কাজ করব আমরা আবার রিভিশনের উপরে থাকবো। আমাদের অ্যাসাইনমেন্ট 1 এবং 2 দুইটা সিকিউ দেখে হয়েছে। এখন আমরা যেটা কাজ করব উপযোগ চ্যাপ্টার থেকে শুরু করব। কি আকাশ পোস্টার কিছু বলতেছিলা? স্যার ওই যে আরেকটা যে অ্যাসাইনমেন্ট দিছিল ওটার মধ্যে সাবমিশন টু লিমন স্যারের নাম দেওয়া আচ্ছা, ওইটা নিয়ে কি আমি ডিসকাস করব? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বললাম ওইটা নিয়ে কি আমি ডিসকাস করব চ্যাপ্টার 3 অ্যাসাইনমেন্ট 3 এবং 4 এর উপরে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত এটা আমি স্টপ রাখছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 3 এবং 4 ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে আসো অ্যাসাইনমেন্ট 3 এবং 4 এ যে ফ্যাক্টরটা আছে, 4 নাম্বারটা একটু বুঝিয়ে দেন স্যার। 3টা 4 নাম্বারটায় ভেজাল আছে, 3 নাম্বার পেরেছো? হ্যাঁ স্যার 3 নাম্বার পেরেছো। আর সবাই কি 3 নাম্বার পেরেছো? 3 নাম্বার উপরে কোনো সমস্যা নেই কারো? 5 জন উপস্থিত আছো। ঠিক আছে, আমি 4 নাম্বারে চলে যাচ্ছি। আচ্ছা, এইটু খেয়াল করো, এটা হলো বাজার চ্যাপ্টার। ঠিক আছে, এটা কোন বাজারের চিত্র বলো তো? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তাই না? এখন এখানে দেখো, নিচের চিত্রটি লক্ষ্য করো। আয় ব্যয় দাম পিসি আর হচ্ছে পিসিআর। পিতে প্রাইস, আয়তে রেভিনিউ, আর ব্যয়তে কস্ট। ঠিক আছে, পিসিআর এখানে দেওয়া আছে, আর এখানে হচ্ছে ভূমি অক্ষে উৎপাদন, লম্ব অক্ষে পিসিআর নির্দেশিত। এখন এরকম লেখা আছে, এটা হলো এমসি, এখানে এসি 1 দিয়েছে, এদিক দিয়ে সি 2 দিয়েছি, এসি 2 কে রেখা নিচ দিয়ে ছেদ করে উপরে উঠছে, আবার এসি 1 কেও এমসি রেখা নিচ দিয়ে ছেদ করে উপরে উঠছে। এখন দেখো, তাকাও সবাই, আমি একটু বড় করেই দিচ্ছি। এখন অর্থনীতিতে বাজার কাকে বলে বলো তো? অর্থনীতিতে বাজার কাকে বলে বলো? আকাশ বলো। হোয়াট ইজ মার্কেট? মার্কেট কাকে বলে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? চুপ থাকলে হবে না, কথা বলতে হবে। আচ্ছা যাই হোক, এখন আসো শুনো, অর্থনীতিতে বাজার স্যার কাকে এই বলে? অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং হ্যাঁ কোনো দ্রব্যকে বোঝায় যায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে। হ্যাঁ, ক্রেতা ও বিক্রেতার মধ্যে দাম কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করতে ইচ্ছুক কেউ এককভাবে দামকে প্রভাবিত করতে পারে না। ঠিক আছে, এখন আসো, পূর্ণ প্রতিযোগিতা একটি ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন? ওই এই কারণে, পূর্ণ প্রতিযোগিতায় সমজাতীয় দ্রব্য বিক্রি করা হয়
পূর্ণ প্রতিযোগিতা কি হলো? দাঁড়াও, কি হয়ে এলো? আচ্ছা, পূর্ণ প্রতিযোগিতায় সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। পূর্ণ প্রতিযোগিতায় ক্রেতা একটা নির্দিষ্ট দামে ক্রয় করতে ইচ্ছুক, বিক্রেতা একটা নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক। ক্রেতা বিক্রেতা পরস্পর দাম কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে ক্রেতা ক্রয় করতে ইচ্ছুক হয়, বিক্রেতাও ওই দামে বিক্রয় করতে ইচ্ছুক হয়। ঠিক আছে? তো কেউ এককভাবে বাজার দামের উপরে কি করতে পারে না? প্রভাব বিস্তার করতে পারে না। সেইজন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। ব্যাপারটা ক্লিয়ার? কেননা এটার একটা চিত্র আছে। এটার একটা চিত্র আছে। এই চিত্রটা কি আমরা দেখিয়েছি? ক্লাসে দেখানো হয়েছে কিনা একটু ভালো করে খেয়াল করো। আমি একটু দেখাই, দেখাইলে বুঝবা তুমি যে আসলে বিষয়টা কি। তোমরা কি দেখতে পাচ্ছ? ছবি দেখতে পাচ্ছ? আমি যে ছবি আঁকছি তোমরা কি দেখতে পাচ্ছ? রেসপন্স করো, নাহলে তো আমি বুঝবো না। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে কেন ক্রেতা বিক্রেতা এককভাবে বাজার দামের উপরে প্রভাব বিস্তার করবে না, আমি সেটার ব্যাখ্যাটা দিচ্ছি। আচ্ছা, আচ্ছা দেখো,
আচ্ছা দেখো, একটু ভালো করে সবাই একটু খেয়াল করো, ঠিক আছে? সবাই একটু ভালো করে খেয়াল করো। আমি ভূমি অক্ষে চাহিদা এবং যোগানের পরিমাণ লিখলাম। ঠিক আছে? ভূমি অক্ষে কি লিখেছি? কিউডি। কিউডি মানে কি? কোয়ান্টিটি ডিমান্ড। আর কিউএস মানে কি? কোয়ান্টিটি সাপ্লাই। কোয়ান্টিটি ডিমান্ডেড মানে চাহিদার পরিমাণ। কোয়ান্টিটি সাপ্লাই মানে কি? যোগানের পরিমাণ। মানে টোটাল উৎপাদনের পরিমাণ কোথায় লিখেছি? ভূমি অক্ষে। আর লম্ব অক্ষে আমি কি দিচ্ছি? লম্ব অক্ষে আমি দাম দিচ্ছি, প্রাইস দিচ্ছি। ঠিক আছে? পি ফর প্রাইস। এখন যেটা হচ্ছে মেইন কথা, সেটা হচ্ছে দেখো, তোমাদের চাহিদা রেখা এই যে কিউডি, কিউডি ডান দিকে নিম্নগামী, আর কিউএস দাঁড়াও, কিউএস ডান দিকে ঊর্ধ্বগামী। এরা কোন বিন্দুতে ছেদ করলো? ই বিন্দুতে। ভারসাম্য দাম নির্ধারিত হলো কত? 4 টাকা। ভারসাম্য পরিমাণ হচ্ছে 30 টাকা। এখন তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই যে 4 টাকা দামে ক্রেতা 30 একক ক্রয় করতে ইচ্ছুক, আবার বিক্রেতাও 4 টাকা দামে 30 একক বিক্রি করতে ইচ্ছুক। তার মানে কি? কেউ দ্রব্যের দামের উপরে কি করতে পারে না? প্রভাব বিস্তার করতে পারে না এককভাবে। এখন কথা হচ্ছে যে স্যার, যদি এরকম হতো 5 টাকা বিক্রেতা বিক্রি করতে ইচ্ছুক, বাট ক্রেতা নিতে চাচ্ছে না, তাহলে বিষয়টা কেমন হতো? তাই না? ব্যাপারটা বুঝেছো? একটু খেয়াল করো, তাইলেই বুঝে যাবে। আমি ২ টা সিচুয়েশন দেখাবো, ২ টা সিচুয়েশন ভালো করে দেখো। দেখলেই বুঝে যাবে যে আসলে সিনারিওটা কি হচ্ছে। সিনারিওটা কি হচ্ছে। দেখো, আমি ২ টা সিচুয়েশন নিয়েছি। সবাই দেখতে পাচ্ছ? ২ টা সিচুয়েশন নিয়েছি, একটা ৩ টাকা, একটা ৫ টাকা। ৫ টাকা দামে কি হচ্ছে দেখো। বিক্রেতা, এই যে পয়েন্ট, আমি পয়েন্টের নাম লিখিনি। বিক্রেতা কিউডি মানে চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ কার কাছে? ক্রেতার কাছে। কিউএস মানে চাহিদার যোগান। চাহিদার যোগান কার পক্ষ থেকে? বিক্রেতার পক্ষ থেকে। সো ৫ টাকা যখন বাজার দাম, তখন চাহিদার পরিমাণ কত? চাহিদা রেখায় এই বিন্দুতে ছেদ করে, মানে চাহিদার পরিমাণ কম, কিন্তু যোগানের পরিমাণ বেশি। যোগানের পরিমাণ বেশি। কতটুক বেশি? কতটুক বেশি একটু খেয়াল করো। এই যে এই পরিমাণটা বেশি, যোগানের পরিমাণ। ঠিক আছে? যোগানের পরিমাণ এই যে এখান থেকে এতটুক পরিমাণ হচ্ছে বেশি। ব্যাপারটা বুঝা গেছে? তো তুমি যখনই কাজ করবা তখন দেখবা যে আসলে এই যে চাহিদা এবং যোগান ই হলো ভারসাম্য বিন্দু। এখন ই বিন্দুতে ভারসাম্য দাম 4 টাকা, ভারসাম্য পরিমাণ 30 একক। এখন ও বলল না আমি 5 টাকায় বিক্রি করব, কিন্তু 5 টাকায় চাহিদার পরিমাণ কম। এই যে এই বিন্দু সাপেক্ষে ভালো করে দেখো, 5 টাকায় চাহিদার পরিমাণ কম। এই যে এই বিন্দুতে চাহিদার পরিমাণ কম, কিন্তু যোগানের পরিমাণ কিউএস এই যোগান রেখায় এতটুক বেশি। তার মানে কি? যোগান যদি বেশি হয়, চাহিদা যদি কম হয়, দাম কমে আসবে না? ব্যাপারটা বুঝছো? যোগান যদি বেশি হয়, কতটুক বেশি? এই যে এতটুক বেশি যোগান। চাহিদা হলো এতটুকু। তাহলে যোগান বেশি, চাহিদা কম। বিষয়টা কি? দাম কমে আসে। দাম কমে এই যে ভারসাম্য বিন্দুর দিকে আসতেছে। ঠিক একইভাবে ৩ টাকা দামে দেখো, ৩ টাকা দামে চাহিদার পরিমাণ কিন্তু এখান থেকে এইখানে চাহিদার পরিমাণ এতটুকু। যোগানের পরিমাণ এতটুকু। তার মানে চাহিদা বেশি, যোগান কম। তার মানে কি? দাম বাড়বে, দাম বেড়ে ভারসাম্যের দিকে আসবে। সো কেউ এককভাবে চাহিদা বা যোগানের কে কি করতে পারবে না? উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। ব্যাপারটা বুঝেছো? সবাই যারা আছো ক্লাসে, বুঝতে পারছো কিনা? যদি না বুঝো আমি আবার বুঝাবো। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি বলা হয়?
ক্রেতাকে বিক্রেতাকে দাম গ্রহীতা বলা হয়। করার একটাই কারণ, বিক্রেতা এককভাবে দ্রব্যের দামের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। বোঝা গেছে তোমাদের? বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই তো? আচ্ছা, ঠিক আছে। এখন উদ্দীপকে ফার্মের গড় ব্যয় AC1 হলে মুনাফার পরিমাণ নির্ণয় করো। এখন AC1 হলে মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলছে। একটু খেয়াল করো সবাই, একটু ভালো করে খেয়াল করো। এই যে দেখো, AC1 আর MC1। এখন কথা হচ্ছে, এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি গেছে, সো ভারসাম্য বিন্দু হচ্ছে এইটা। এখন যেটা কথা হবে, ব্যয় নির্ধারিত হয় কার সাপেক্ষে? এসি এর সাপেক্ষে। এসি কোন বিন্দুতে ছেদ করছে? এখানে একটা বিন্দু দেওয়া উচিত ছিল। এই পয়েন্টে কার্সারটা দেখো, এই পয়েন্টে দাম নির্ধারিত হচ্ছে 6 টাকা, পরিমাণ নির্ধারিত হচ্ছে 30 একক। আর আয় নির্ধারিত হয় কার সাপেক্ষে? এ আর এর সাপেক্ষে। এ আর কোন বিন্দুতে ছেদ করেছে? এই পয়েন্ট, এই যে দেখো মাঝের পয়েন্ট। দাম নির্ধারিত হয়েছে 10 টাকা, পরিমাণ নির্ধারিত হয়েছে 30 টাকা। তো এখন আমাকে মুনাফা পরিমাণ বের করতে হবে। আমি জানি না এখানে কিভাবে করেছে, এখানে কোনো কিছু দেখায়নি। আচ্ছা, তারপর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তোমার এখানে মনে রাখবা, এসি 30 আর 6, দাম 6, পরিমাণ 30, আর এভারেজ রেভিনিউ মানে আয় নির্ধারিত হয় এ আর এর সাপেক্ষে 10 আর 30। তাহলে একটু দেখো বিষয়টা, আমি হোয়াইট বোর্ডে দেখিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। আচ্ছা, এখানে যেটা হচ্ছে, এখানে দেখো রেভিনিউকে আমি আর দিয়ে লিখতেছি। রেভিনিউ সমান সমান দাম ইনটু পরিমাণ, পি ইনটু কিউ, পি ইনটু কিউ। ঠিক আছে, আমি পি ইনটু কিউ দিচ্ছি আপাতত। দাঁড়াও, পি ইনটু কিউ, পি ইনটু কিউ। রেভিনিউ আয় কত হলো? তোমরা একটু আগে দেখেছো আয় কতটুকু হয়েছে। আয় যেটা হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ, আয় নির্ধারিত হয় এ আর রেখার সাপেক্ষে, দাম নির্ধারিত হয়েছে 10, পরিমাণ নির্ধারিত হয়েছে 30। দাম নির্ধারিত হয়েছে 10, পরিমাণ নির্ধারিত হয়েছে 30। তাহলে ঠিক চলে আসো। তাহলে দাম কত? 10, পরিমাণ কত? 30। পরিমাণ কত? 30, সরি 10, পরিমাণ কত? 30 সমান সমান কত? 300। এটা কি? রেভিনিউ বা আয়। ব্যয় কতটুকু হচ্ছে? ব্যয় মানে সি, কস্ট। এটা টিআরও দিতে পারি বা টিসিও দিতে পারি। এটা টিসি দাও, আর এটা হলো টোটাল রেভিনিউ, মোট আয়, টিআর। এটাও কত হবে? সমান সমান দাম ইনটু পরিমাণ, পি ইনটু সরি পি ইনটু কিউ, পি ইনটু কিউ সমান সমান, একটু দেখো, মানে টোটাল কস্ট মানে মোট ব্যয় নির্ধারিত হয় কার সাপেক্ষে? এসি এর সাপেক্ষে। এসি কোন বিন্দুতে ছেদ করছে? এই যে অ্যারো পয়েন্ট। দাম নির্ধারিত হয়েছে 6, পরিমাণ নির্ধারিত হয়েছে 30। তাহলে আমরা চলে যাই আবার আমাদের হোয়াইট বোর্ডে। তার মানে 6 আর 30, দাম কত? দাম কত? 6, পরিমাণ কত? পরিমাণ কত? 30। তাহলে সমান সমান কত হয়? 3 6 18, 180। আচ্ছা, এখন মুনাফা। মুনাফা মানে কি? মুনাফা 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 হলো টি আর মাইনাস টিসি। দেখো আমি লিখলি প্রফিট, পি আর ও এফ আই টি। প্রফিট সমান সমান টি আর মাইনাস টিসি। টোটাল আয় থেকে টোটাল ব্যয় যদি আমি বাদ দিই, যা থাকে সেটাই হলো মুনাফা। তাহলে টোটাল আয় কত?
300 টোটাল ব্যয় কত 180, তাহলে মুনাফার পরিমাণ কত গো 120। এখন এটা কি ধরনের মুনাফা? এটা হবে প্রফিট। এটা কি অ্যাবনর্মাল না সুপার নরমাল না নরমাল প্রফিট, কোনটা? অবশ্যই হচ্ছে কেমন প্রফিট এটা বলো, বলো। অ্যাবনর্মাল প্রফিট অথবা বলে সুপার নরমাল। প্রফিট আর বাংলায় বললে অস্বাভাবিক মুনাফা। এটা কি বোঝা গেছে? দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা প্রত্যেকে? খুব ইম্পর্টেন্ট জিনিস, এই ক্যালকুলেশন না বুঝলে বুঝবা না। বোঝা গেছে? সাব্বির, আকাশ, হ্যাঁ স্যার, বুঝা গেছে। বোঝা গেছে? আচ্ছা, কারো কোনো জায়গায় সমস্যা আছে? নাই? ওকে, তাহলে আমি প্রসিড করি। তাহলে দেখো, উদ্দীপকে ফার্মের গড় ব্যয় এসি হলে মুনাফার পরিমাণ নির্ণয় করো। ওই যে মুনাফা 120 হয়েছে, এটা কি ধরনের মুনাফা হয়েছে? প্লাস কিছু থাকলে সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। ঠিক আছে, এখন দেখো উদ্দীপকে ফার্মের গড় ব্যয় এসি 1 এর পরিবর্তে এসি 2 হলে মুনাফার উপরে কি প্রভাব পড়বে? এখন এসি 2 হলে মুনাফার উপরে কি প্রভাব পড়বে? তোমরা চিত্রটা আঁকবে, একে বলবে ভূমি অক্ষ উৎপাদন, লম্ব অক্ষে দাম, আয়, ব্যয় নির্দেশিত। আয় নির্ধারিত হয় এআর এর সাপেক্ষে, এখানে একটা পয়েন্ট দিবে। দাম নির্ধারিত হয়েছে 10, পরিমাণ নির্ধারিত হচ্ছে 30। সো মোট আয় ঠিক একইভাবে হোয়াইট বোর্ডে ওভাবে দেখাবে। ঠিক আছে, আমি দেখাই, দেখিয়ে কাজ করলে মনে হয় বেটার। আচ্ছা, আর কস্ট নির্ধারিত হচ্ছে কার সাপেক্ষে? এসি2 কোন বিন্দুতে ছেদ করেছে? এই বিন্দুতে। দাম নির্ধারিত হয়েছে 15, পরিমাণ নির্ধারিত হচ্ছে 30। ঠিক আছে, যাই, আমরা ওখানে যাই। এটা হইলো 15 ইন্টু 30। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে ক্যালকুলেশন করে ফেলো। 15 ইন্টু 30 কত হয়? 450 তোমার টোটাল কস্ট। টোটাল কস্ট আসতেছে 450, আর টোটাল রেভিনিউ আসতেছে 10 ইন্টু 30। এটা বুঝো কিনা একটু ভালো করে খেয়াল করো, আমি আবার যাচ্ছি। দেখো, প্রথমে বুঝতে হবে তোমাদের কোনটার সাপেক্ষে কোনটা করা হচ্ছে। ঠিক আছে, প্রথমে আয় নির্ধারিত হয় কার সাপেক্ষে? এআর এর সাপেক্ষে। এআর কোন বিন্দুতে ছেদ করেছে? এই যে এই পয়েন্টে। দাম কত নির্ধারিত হয়েছে? 10, পরিমাণ কত? 30। তাহলে টোটাল রেভিনিউ টিআর, মোট আয়, দাম ইনটু পরিমাণ 10 ইনটু 30 সমান সমান 300। এই যে এখানে দেখো, তাকাও হোয়াইট বোর্ডে দেখাও। টিআর সমান সমান পি ইনটু কিউ, 10 ইনটু 30 300। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ঠিক একইভাবে এসি কোন বিন্দুতে ছেদ করে? এই যে এই পয়েন্টে। দাম কত? 15, পরিমাণ কত? 30, 3 15 45, মানে 450। এটা হলো আমাদের মোট ব্যয় বা টোটাল কস্ট। এই যে দেখো, এই যে মোট ব্যয় পি ইন্টু কিউ, 15 হলো দাম, পরিমাণ হলো 30, 3 15 45, 450। সো প্রফিট মানে কি? টিআর মাইনাস টিসি। সো 300 থেকে আমরা 450 বাদ দিব, থাকবে হইলো 150। তাও আবার সেটা কি সামনে কি আসবে? অবশ্যই মাইনাস আসবে। কেন মাইনাস আসবে? বিকজ ঋণাত্মক প্রফিট হয়েছে। তার মানে কি, কোনো কিছু প্রফিট যদি ঋণাত্মক হয় তার মানে কি এখানে অবশ্যই কি হয়েছে বলো? এখানে অবশ্যই লস হয়েছে। LOSS, লস হয়েছে, তাই না? তো এইভাবে ইকোনমিক্স তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। এখন এখানে
কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা বলো? এটা কি বুঝতে পেরেছো? সাব্বির হোসেন, অর্পণ, আকাশ, তাপস ঘোষ, জি স্যার। এটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, কোনো সমস্যা আছে? একটাতে অ্যাবনরমাল প্রফিট হইছে মানে অস্বাভাবিক মুনাফা, আরেকটাতে কি হইছে? ক্ষতি হইছে। ঠিক আছে? আর এখানে সমস্যা নাই তো? কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি আবার বুঝাবো। আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি চলে যাই। দেখো ওখানে চিত্র টিত্র দিয়েছে কিনা আমি জানি না। এখানে তোমরা চিত্র দিবে, মুনাফার সংখ্যায় মুনাফার সূত্রটি প্রদান করবে। 120 আর এখানে হইলো ক্ষতির পরিমাণ 100। হ্যাঁ, ওগুলা চিত্র এঁকে সুন্দরভাবে ব্যাখ্যা করবে। ওকে, তো অ্যাসাইনমেন্ট 3 এবং 4 এর কাজ আমরা এখানেই শেষ করলাম। তো এখন আমাদের যে রিভিশন ক্লাস ছিল, আমরা রিভিশন ক্লাসে চলে যাই। চ্যাপ্টার 2 এর লেকচার, যখন প্রথম লেকচারটা আমি নিয়েছিলাম, খেয়াল আছে কিনা আমি জানি না, সেই লেকচারে চলে আসি। চলো, রণজিৎ স্যারের বই দেখবো আর আক্তার স্যারের বই কিনবো। একটু খেয়াল করো, মনে আছে এই চিত্রটার কথা, যে একজন অনেক কাজ টাজ করে এসে এখানে মাছ, এখানে সবজি, এখানে মাংস, এখানে ডাল, এখানে কি জানি বেগুন, বেগুন না তো সরি, টমেটো ভর্তা, এখানে ছোট মাছ, এখানে কিছু সবজি নিয়ে বসছে। তার মানে কি? তার মানে সামনে খাবার, সে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তার মানে তার খিদে লাগছে, তাই না? আর তার যদি খিদে লেগে থাকে, সে খাওয়ার প্রস্তুতিটা নিচ্ছে। আরেকজন কি খুব দৌড়াদৌড়ি করে আসছে, ডান হাত দিয়ে পানিটা খাচ্ছে। তো এই চিত্র দ্বারা কি বোঝায়? এই চিত্র দ্বারা বোঝায় আমার খিদে লাগছে, আমি খাবো, আর খেলে আমার কি হবে? ক্ষুধা নিবারণ হবে, আর ক্ষুধা নিবারণ হলে আমি কি পাবো? উপযোগ পাবো। ঠিক আছে, এই চিত্র থেকে উপযোগের ধারণা পাওয়া যায়। আজকে লেকচার শেষে আমরা যেগুলো জানতে পাবো, উপযোগের ধারণা, উপযোগের শ্রেণী বিভাগ, উপযোগের প্রকারভেদ, উপযোগের পরিমাপ ব্যাখ্যা করতে পারবো। এখন আসো, উপযোগ কাকে বলা হয়? সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো কিছুর উপকারিতাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে কোনো দ্রব্য বা সেবার, অর্থনীতিতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষ বিশেষ অভাব মেটানো সম্ভব হয়। Utility is the ability of a goods or services to satisfy human wants, যেমন খাদ্য, বস্ত্র, গায়কের গান, ঘরবাড়ি, বইপত্র, কলম ইত্যাদি। উপযোগের বিশ্লেষণে অবদান কারা রাখছেন? ড্যানিয়েল বার্নলি, জেরেম বেনথাম, রোসেন, ওয়ালরাস, মার্শাল, পরবর্তীকালে প্যারেটো, হিগস, অ্যালেন, স্যামুয়েলসন প্রভৃতি উপযোগ বিশ্লেষণে অবদান রাখছেন। এই যে দেখো, আলফ্রেড মার্শালের ছবিটা দিয়ে দিচ্ছি। ওনার জন্ম 1824 সালে, মৃত্যু হচ্ছে 1924 সালে। 1800 নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স, জন্ম হচ্ছে 26শে জুলাই 1842, মৃত্যু হচ্ছে 13ই জুলাই 1924। এখন আসে উপযোগের শ্রেণী বিভাগ। উপযোগকে কয় ভাগে ভাগ করা যায়? রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময় ও কালগত উপযোগ, সেবাগত উপযোগ, সত্যগত উপযোগ, জ্ঞানগত উপযোগ। সো 6 ভাগে ভাগ করা যায়। এখন দেখো, রূপগত উপযোগ, রূপ মানে কি? একটা রূপ, যেমন আসবাবপত্র আমরা ব্যবহার করি, এটা গাছের কাঠ ছিল, সেটাকে মার্জন করে একটা রূপ থেকে অন্য রূপে এনে সেটার উপযোগ সৃষ্টি করাকে রূপগত উপযোগ বলা হয়। ঠিক আছে, যেমন কি বনের গাছ হতে কাঠ, কাঠ হতে আসবাবপত্র, তুলা হতে সুতা, সুতা হতে আমরা কাপড় তৈরি করি। স্থানগত উপযোগ, যেমন রাজশাহীর লিচু, সাতক্ষীরার আম বা রাজশাহীর আম। ঠিক আছে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যদি উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করা যায়, তাকে স্থানগত উপযোগ বলে। যেমন রাজশাহীর আম, লিচু এনে যদি ঢাকায় বিক্রি করা যায়, অথবা গ্রামাঞ্চলের শাকসবজি যদি আমরা ঢাকায় এনে বিক্রি করি,
তাকে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। কারো কোনো জায়গায় সমস্যা থাকলে সাথে সাথে জিজ্ঞেস করবে, কোনো সমস্যা নেই। সময়কালগত কোন দ্রব্য মজুদের পর কিছুকাল মজুদ রাখলে উপযোগ বৃদ্ধি পায়, এর ফলে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়, যেমন ধান, আলু, ডাল, রসুন, পেঁয়াজ। কেননা দেখা যায় যে ফসল ওঠার সময় মৌসুম শেষে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। সেবাগত উপযোগ নার্সের সেবা বা ডাক্তারের সেবা বা একজন শিক্ষক পড়াচ্ছেন তার উপযোগ। তো মানুষের শ্রম ও সেবামূলক কাজের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সেবাগত উপযোগ বলে। যেমন একজন নার্সের শিক্ষা, একজন শিক্ষকের শিক্ষা এবং একজন নার্সের সেবা বা গায়কের গান। সত্যগত উপযোগ, তুমি বাড়ির মালিক অথবা তুমি একটা গাড়ির মালিক। তো কোন এক ব্যক্তির নিকট থেকে কোন পণ্যের উপযোগ কম কিন্তু অন্যের নিকট উপযোগ বেশি হতে পারে। এক্ষেত্রে পণ্যের মালিকানা হস্তান্তর করবা বা সত্ত্ব হস্তান্তর করবা, মানে আমি বাড়িটা কিনে নিব বা আরেকজন আমার গাড়িটা কিনে নিবে। সো সত্যগত উপযোগ, এটা আমার ছিল তোমার হয়ে যাবে। স্থানান্তরের মাধ্যমে যে উপযোগটা হয় তার সত্যগত উপযোগ, যেমন বাড়িঘর, মোটর গাড়ি ইত্যাদি। জ্ঞানগত উপযোগ, তুমি বই খাতা থেকে, টেলিভিশন থেকে বা নিউজ পেপার থেকে যে জ্ঞানটা পাও সেটা জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। উপযোগের পরিমাপ, উপযোগের পরিমাপ অধ্যাপক মার্শালের মতে উপযোগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সংখ্যাবাচক পরিমাপ, একটা পর্যায়বাচক পরিমাপ। কার্ডিনাল ইউটিলিটি, অর্ডিনাল ইউটিলিটি। কার্ডিনাল ইউটিলিটির প্রবক্তাকে অধ্যাপক মার্শাল। কোন দ্রব্যের উপযোগ যদি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় 1, 2, 3 তাকে কার্ডিনাল ইউটিলিটি বলা হয়। উপযোগের পরিমাপের একক হচ্ছে ইউটিল। আর পর্যায়বাচক উপযোগ হচ্ছে কি, কোন দ্রব্য ও সেবার উপযোগকে যখন সংখ্যায় প্রকাশ না করে ভোক্তার রুচি, অভ্যাস, পছন্দ ক্রম বা র‍্যাঙ্ক অনুযায়ী প্রকাশ করা যায় তখন সেটাকে কি বলা হয়, অর্ডিনাল ইউটিলিটি বলে। হিগস অ্যালেন এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা তুলে ধরেছেন। তাকে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে মানে উপযোগকে এইভাবে তারা নিম্ন থেকে বাম দিকে উচ্চ বা ডান দিকে বেশি উপযোগ, মানে ফার্স্ট পর্যায়ে কম উপযোগ, সেকেন্ড পর্যায়ে তৃতীয় উপযোগ মানে বেশি, থার্ড পর্যায়ে তার থেকে বেশি উপযোগ, এইভাবে তারা কি করেছেন, তারা প্রকাশ করেছেন। তো উপযোগের ধারণা প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ, মোট উপযোগ 3 ভাগে ভাগ করা যাচ্ছে। প্রাথমিক উপযোগ, যখন কোনো ভোক্তা কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ লাভ করে তাকে প্রাথমিক উপযোগ বলে। যেমন একটা কমলা খেয়ে একজন ব্যক্তি যে উপযোগ বা একটা পাউরুটির ফার্স্ট স্লাইস খেয়ে যে উপযোগ পাওয়া যায় সেটাকে বলা হয় প্রাথমিক উপযোগ। আর মোট উপযোগ কি, প্রথম কমলা খেয়ে আমি যেটা পাবো, দ্বিতীয় কমলা থেকে যে উপযোগটা পাবো, তৃতীয় কমলার থেকে যে এই তিনটার সমষ্টি হচ্ছে মোট উপযোগ। ঠিক আছে? সো টোটাল ইউটিলিটি is equals marginal utility of 1, marginal utility of 2, marginal utility of 3. তো কোন নির্দিষ্ট সময় কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। ধরো প্রথম একটা কমলা থেকে আমি 25 টাকা উপযোগ পেলাম, দ্বিতীয় কমলা থেকে 20, তৃতীয় কমলা থেকে 15, তাহলে কত হলো মোট উপযোগ? 25 আর 20 45, 45 আর 15 হলো 60 একক। তো টোটাল আমরা 60 উপযোগ পেলাম। ঠিক আছে? না বুঝলে বলো, একটু তাড়াতাড়ি যাচ্ছি। প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ mu ডেল্টা টিউ বাই ডেল্টা কিউ। এক একক অতিরিক্ত দ্রব্য ভোগের ফলে মোট উপযোগে যে পরিবর্তন হয় তাকেই প্রান্তিক উপযোগ বলে। এক একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। তো প্রান্তিক উপযোগ কয় প্রকার? প্রান্তিক উপযোগ 3 প্রকার। কি কি? কি কি আমাদের প্রান্তিক উপযোগটা একটু ভালো করে দেখো। একটা হলো ধনাত্মক উপযোগ, দুইটা হচ্ছে ঋণাত্মক উপযোগ, 3 হচ্ছে শূন্য উপযোগ। ধনাত্মক উপযোগ কি? কোনো ভোক্তা কোনো দ্রব্য ভোগের মাধ্যমে মোট উপযোগ যখন বৃদ্ধি পায় তখন ধনাত্মক উপযোগ বলে। আর কোনো ভোক্তা একটি দ্রব্য ভোগের মাধ্যমে সর্বোচ্চ উপযোগ বা তৃপ্তি লাভের পর যদি আরো খায় ক্রমাগত ভোগ তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। ঠিক আছে? আর শূন্য প্রান্তিক উপযোগ, যখন কোনো একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের মধ্যে মোট উপযোগের কোনো পরিবর্তন ঘটবে না তখন প্রান্তিক উপযোগ শূন্য হবে। ঠিক আছে? তোমরা যে কাজগুলা করবে আমি দিয়ে দিচ্ছি, এগুলো বাসায় বসে বসে করে ফেলবে। কোন দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা অভাব পূরণ করতে সম্ভব তাকে কি বলা হয়? অবশ্যই উপযোগ।
কোন নাম্বার 2 কোন দ্রব্যের অতিরিক্ত 1 একক ভোগের মাধ্যমে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে কি বলা হয়? প্রান্তিক উপযোগ। মোট উপযোগ হলো কোন দ্রব্যের সকল একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি, প্রতি একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টি, অতিরিক্ত একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি 1 এবং 2। সকল একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি এবং প্রতি একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। অভিন্ন তথ্যভিত্তিক যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দেখো দ্রব্যের একক দেয়া আছে, প্রান্তিক উপযোগ দেয়া আছে, মোট উপযোগ কত? মোট উপযোগ 60, এগুলো যোগ করলেই চলে আসবে মোট উপযোগ। এটা তোমাদের সিকিউ 3 তে দেয়া আছে। আর উদ্দীপকে কোন ধরনের বিধি প্রযোজ্য? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, কারণ আস্তে আস্তে কমছে, দেখো কমছে কমছে কমছে। ঠিক আছে, না বুঝলে বলো। দলীয় কাজ এটা বাসায় করবে। হ্যাঁ, আর প্রত্যেকে তোমরা যেটা কাজ করো, প্রত্যেকে তোমাদের পূর্ণ নাম, রোল এবং সেকশনটা দিয়ে ফেলো। পূর্ণ নাম, রোল এবং সেকশন, রূপগত উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, ইউটিলিটি কি, মোট উপযোগ কখন কমে, প্রান্তিক উপযোগ কেন ঋণাত্মক হয়। ঠিক আছে, প্রত্যেকে তোমাদের পূর্ণ নাম, রোল এবং বিশেষ করে সেকশন এটা দিয়ে ফেলো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কারো যদি কোনো জায়গায় কোশ্চেন থেকে থাকে, সুযোগ আছে, এখনো 4 মিনিট মতো আছে, তাহলে তোমরা জিজ্ঞেস করো যে স্যার এই জায়গাটা বুঝে নেই। কারো যদি কোনো জায়গায় কোনো কোয়েরি থাকে, যেমন বাজারের চ্যাপ্টারের সিকিউটা আমি তোমাদেরকে বলে দিলাম, যদি এরপরও কারো কোনো জায়গায় কোয়েরি থাকে তাহলে সেই কোয়েরিটা বলে ফেলো, তাহলে সুবিধা হবে। আর প্রত্যেকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো, প্রত্যেকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো। অ্যাটেন্ডেন্স দিয়েই 4 জন নাই, 3 জন নাই, বাহ, অ্যাটেন্ডেন্স দিয়েই 3 জন নাই। সো কারো যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে তোমরা বলো। কারো যদি কোনো জায়গায় তোমাদের থেকে থাকে, কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদেরকে বলতেছি, খুব তাড়াতাড়ি আল্লাহর রহমতে পরিস্থিতি স্বাভাবিক হলে কলেজটা খুলে যাবে। আর কলেজ খুলে গেলে কিন্তু পরীক্ষাগুলো আমাদের একের পর এক শুরু হয়ে যাবে, তখন কিন্তু তোমরা পড়ার কোনো সময় খুব একটা পাবে না। তো এখনই নিজেদেরকে প্রিপেয়ার করো পরীক্ষার জন্য। ঠিক আছে, নিজেরা পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হও, কেননা পরীক্ষা খুলে গেলে, ক্লাস খুলে গেলে পরীক্ষা শুরু হবে, তোমরা কিন্তু প্রিপারেশনের সময় পাবে না। তো যার যেখানে প্রবলেম আছে তোমরা কোট আউট করো, যেই সাবজেক্টে আছেন সেই সাবজেক্টে সংশ্লিষ্ট টিচারকে নক দাও, বা তারা পড়ানো শেষে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, অ্যাসাইনমেন্ট কার কোথায় প্রবলেম আছে সেগুলো সলিউশন করে রাখো। এবং সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট করে তোমাদেরকে কিন্তু কলেজ একটা নির্দিষ্ট সময় দিবে, সেই সময় অনুযায়ী এসে জমা দিবে। হ্যাঁ, লকডাউন উঠে গেলেই স্যার, প্রিন্সিপাল স্যার একটা নোটিশ করবে, সেই নোটিশ অনুযায়ী তোমাদেরকে আসতে হবে, এসে জমা দিতে হবে। কথা বুঝেছো? আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার লিমন স্যার বলেছিল যে স্যার এই যে স্যার অ্যাসাইনমেন্ট 1-2 যখন দিয়েছিল স্যার, তখন মানে একটু জোরে বলো, সাবমিশন জোরে টুতে বলো, স্যার শুনতে পাচ্ছি না। অ্যাসাইনমেন্ট 1-2 বলে, তখন সাবমিশন টুতে স্যার আপনার নাম লিখতে বলছিল স্যার, কিন্তু যে স্যার কালকে দেখলাম 3 আর 4 যখন দিল তখন দিতে বললো যে সাবমিশন টুতে স্যার লিমন স্যারের নাম দিতে বললো স্যার। এখন কি স্যার এই দুইটা আলাদা করবো আমরা?
আচ্ছা, ওখানে এখন আমি কেন্দ্রীয় সিদ্ধান্ত জানি না, আমি একটু জেনে তোমাদেরকে নেক্সট ক্লাসে জানিয়ে দিব। ঠিক আছে? যদি 1 2 আমার নামে আচ্ছা, হয় থ্যাংক ইউ স্যার। দিতে পারো, সমস্যা নাই। 3 আচ্ছা 4 স্যার। ওনার নামে দিতে পারো। তারপর আমি জানি না। হ্যাঁ, আমি আগে এটা একটু জানি, জেনে আমি তোমাদেরকে জানাতে পারবো। না জেনে কোনো ভুল তথ্য তো দেয়া যাবে না। তাই না? বুঝা গেছে? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কেটে যাবে যেকোনো মুহূর্তে। যাই হোক, তাহলে তোমাদের মোটামুটি যতটুকু দেখলাম কারো কোনো কোয়েশ্চেন নেই।